নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। জলপাইগুড়ি পুরসভার জারি করা নতুন আইনে শহরে ঢুকতে বাধার সম্মুখীন গ্রামীণ টোটো চালকরা। এভাবে চলতে থাকলে অনাহারে মরতে হবে তাদের, এমনই অভিযোগ তুলে বেরুবাড়ি হলদিবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামীণ টোটো চালকদের। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৌদির গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার ঘটনায় বিচারাধীন বন্দির দীর্ঘ 1 বছর পর 15 বছরের সশ্রম কারাদণ্ড সহ 1 লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে জারি করা আইনে বিপাকে পড়েছে গ্রামীণ টোটো চালকেরা। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় বেরুবাড়ি হলদিবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় গ্রামীণ এলাকার টোটো চালকদের। উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরের মধ্যে চলাচল করার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে, যে কারণে শহরের 4 কোণে অবস্থিত গ্রামীণ অঞ্চলের টোটো চালকদের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দিচ্ছে পুলিশ। গ্রামীণ টোটো চালকদের কথায়, শুধুমাত্র গ্রামে টোটো চালাতে গেলে অনাহারে মরতে হবে পরিবার নিয়ে। সেক্ষেত্রে পূর্বের মতো গ্রামীণ টোটোকেও শহরে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানানো হচ্ছে। এই প্রসঙ্গে টোটো চালক বাপি বিশ্বাস জানান, অবরোধ চলবে যতক্ষণ পর্যন্ত জলপাইগুড়ি শহরে আমাদের প্রবেশের অনুমতি না দেবে পৌরসভা। এদিকে এই অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়ে জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাতায়াতকারী বাস থেকে অন্যান্য যানবাহন। টোটো চালকদের মানে পেট চালানোর জন্য বা দিন যাপন করার জন্য কিন্তু সবাই আজকে হবে কালকে হবে করতে করতে আজকে 13 তারিখ হয়ে গেল, কিন্তু কোনো সুরাহা হবে না। যার জন্য আজকে টোটো চালকরা আমরা এখানে পথ অবরোধ করছি, যাতে আমাদের একটা সুব্যবস্থা হয়। পুলিশ প্রশাসন মহোদয় ওনারাও আসে, ওনাদেরকেও আমরা জানাইছি। হ্যাঁ, আর আরও কিছু অসুবিধা হচ্ছে যে যেমন 4টা অঞ্চলকে মান্যতা দিছে, 4টা অঞ্চল বঞ্চিত করছে। এটা কেন? পৌরসভার এই সিদ্ধান্তকে আমরা মানছি না, মানবো আমরা সতর্ক অবরোধ হচ্ছে 10টা 10 থেকে সকাল 10টা 10 মিনিট চলবে অবরোধ। যতক্ষণ পর্যন্ত আমাদের পৌরসভা হবে না, যতক্ষণ পর্যন্ত পৌরসভার সৈকত চালাতে আসবে না। ডেট দেওয়া আছে 16 তারিখে। 12 তারিখ লাস্ট ডেট এখানে এসে আসুক। 12 তারিখ চলে গেছে, আজকে 13 তারিখ আমরা আমাদের 1 তারিখে কয়টা অঞ্চলের এখানটা পথ অবরোধ। আমরা এখানে 3টা অঞ্চল, 4টা অঞ্চল বড়ালবাড়ি, বেরুবাড়ি, খাইজুরি 1, খাইজুরি, মালকানি, বড়লঘাট। জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তীপাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করা হয় শুক্রবার। এদিন হাতে কলমে এলাকার মানুষদের অগ্নি প্রতিরোধের বিষয়ে তুলে ধরে দমকল বিভাগ। এদিনের এই মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায়, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ দমকল বিভাগের অন্যান্য কর্মী এবং এলাকার মানুষেরা। যদি কখনো গ্যাসে আগুন লাগে তাহলে কিভাবে তা নেভানো যায় সে বিষয়ে আলোচনা করেন গোবিন্দবাবু। হঠাৎ আগুন লাগলে কি কি করণীয় সেসব বিষয়েও বিস্তারিত বলেন তিনি। এ বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় বলেন, দুর্গাপুজোর আগে আমরা বিভিন্ন বস্তি এলাকা এবং যেসব জায়গায় ঘন জনবসতি আছে সেসব জায়গায় অগ্নি নিরাপত্তার বিষয়ে মহড়া করে থাকি। আজ জলপাইগুড়ি জয়ন্তীপাড়া এলাকার মানুষদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন করলাম। আগুন লাগলে কি কি করণীয় তা হাতে কলমে শিখে নিলেন এলাকাবাসীরা। অপরদিকে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন জানান, আজ দমকল বিভাগ আমাদের এলাকায় একটি সচেতনতা শিবির করলো। এতে এলাকার মানুষ অনেক কিছু জানতে পারলো। আমি এখানে তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। পরবর্তীতে শহরের বিভিন্ন জায়গায় জানি তারা এই ধরনের সচেতনতামূলক প্রচার চালায়। আমরা আজকে যে আমাদের লাগাতার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলছে, বিশেষ করে স্লাম এরিয়াতে। এই পুজোর আগে যত স্লাম এরিয়া বা বস্তি এরিয়া আছে এবং কনজাস্টেড এরিয়া যেগুলো আছে, আমরা সেই সমস্ত জায়গায় আমরা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে আসছি লাগাতার। আজকে 12 নম্বর ওয়ার্ডে আমরা জলপাইগুড়ি এসেছি জয়ন্তীপাড়াতে।
এবং সেখানে আমাদের ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করলাম এবং কিভাবে আগুন লাগলে প্রাথমিক স্তরে আগুনটা নেভানো যায় এবং অগ্নিজনিত সচেতনতা আমরা এই জনগণের মধ্যে বাড়ানোর জন্য এই প্রোগ্রামগুলো করছি। আজকে আমাদের ওয়ার্ডে 52 নম্বর ওয়ার্ড জয়ন্তীপাড়াতে ফায়ার সার্ভিসের থেকে লোক এসে ফায়ার ডেমনস্ট্রেশন, অর্থাৎ কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটে গেলে, বিশেষ করে গ্যাস সিলিন্ডার বা ঘরের মধ্যে বা কনজেস্টেড এরিয়ায় ঘটে গেলে কীভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করবে সেটা তারা হাতে কলমে ডেমনস্ট্রেশন দিলেন পাড়ার লোককে। জয়ন্তীপাড়া খুব ঘনবসতি এলাকায় ডেমনস্ট্রেশন দিলেন, খুব সুন্দরভাবে পাবলিক দেখলেন। আশা করি এতে উপকৃত হবে এবং আমি আশা করব ফায়ার সার্ভিস জন্য বিশেষ করে শহর বা গ্রাম যে কোনো ঘনবসতি এলাকায় এই ডেমনস্ট্রেশনগুলো দিক এবং পাবলিক উপকৃত হোক, এটাই আশা করছি। তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য সরকারের দুর্গাপুজোর জন্য দেওয়া আর্থিক অনুদান ফিরিয়ে দিল মহিলা দ্বারা পরিচালিত শিলিগুড়ির আহ্বান পূজা কমিটি। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে অরাজনৈতিক মহল। প্রতিনিয়তই প্রতিবাদের ঝড় সর্বত্র। এরই মাঝে শারদ উৎসবের আগমন। ইতিমধ্যেই শুরু হয়েছে তারও প্রস্তুতি। সব দিক থেকেই প্রস্তুত, যেমন উদ্যোক্তারা ঠিক তেমনই প্রস্তুত রাজ্য সরকারও। প্রত্যেক বছরের মতো হয়ে গিয়েছে পুজোর আর্থিক অনুদান ঘোষণা। তবে শহর শিলিগুড়িতে এবার সেই আর্থিক অনুদানই বর্জন করলো একটি মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটি। ইতিমধ্যেই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বেশ কিছু ক্লাব এবং পুজো উদ্যোক্তারা রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবার সেই পথেই হাঁটলো শহর শিলিগুড়ির একটি পুজো কমিটি। বৃহস্পতিবার শিলিগুড়ি হাকিমপাড়ার অতুল প্রসাদ সরণির আহ্বান পুজো কমিটি, যেটি মূলত মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটি, তাদের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এবার তারা রাজ্য সরকারের দেওয়া পুজোর আর্থিক অনুদান গ্রহণ করবেন না। সেই রূপে ইতিমধ্যেই তাদের তরফে কমিশনারকে সে কথা লিখিত আকারে জানিয়েও দেওয়া হয়েছে। তাদের তরফে মূলত আরজি করের ঘটনাকে কেন্দ্র করেই তাদের এই সিদ্ধান্ত বলে জানা যায়। এদিন মহিলা দ্বারা পরিচালিত আহ্বান পুজো কমিটির সেক্রেটারি মিলি ভৌমিক জানান, সদ্য ঘটে যাওয়া আরজি করের ঘটনার এখনো বিচার অধরা। তাই অবিলম্বে তিলোত্তমার বিচারের দাবিতে তাদের এই পুজোর আর্থিক অনুদান বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাদের আর্থিক অনুদানের প্রয়োজন নেই, বরং অতি সত্বর বিচারের প্রয়োজন। সিদ্ধান্ত নেওয়ার কারণে রয়েছে আরজি করে যে ঘটনা ঘটেছে, ডাক্তার তিলোত্তমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকে 1 মাসের ওপর হয়ে গেছে, একটা বিচার পাওয়া যায়নি। এতদিন তো লাগার কথা না। এই তার মধ্যে এই পুজো এসেছে, পুজোর মধ্যে যদি 85,000 টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না। তার মা বাবার যে কষ্ট, আমাদের নারী জাতির যে কষ্ট, সেটাকে আমরা কি করে ভুলবো? সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি বলে যে এই টাকাটা এই বছরটা নিচ্ছি না। হ্যাঁ করবে, কিন্তু আমরা এর আগে অনেকবার আর্থিক সংকটে পড়েছি। কোভিড যখন হয়েছিল তখন করেছি, তখন আমরা নিজেরা সমস্ত নিজেদের মেম্বারশিপের কাছ থেকে টাকা নিয়ে আমরা ওটাকে সলভ করে নিয়েছি। কেন 2.5 ঘন্টা দেরিতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস? প্রশ্ন করায় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রেলের আধিকারিকদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে আজ এনজেপি স্টেশনে যাত্রীদের বিক্ষোভ দেখা গেল। নির্ধারিত সময় থেকে প্রায় 2.5 ঘন্টা দেরি করে বন্দে ভারত এক্সপ্রেস বলে অভিযোগ। এর জেরে যাত্রী বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ালো নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। শুক্রবার সকালে এনজেপি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে 6টা 10 মিনিটে ছাড়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের, কিন্তু প্রায় 2.5 ঘন্টা দেরিতে অর্থাৎ 9:30 নাগাদ ওই ট্রেন ছাড়ে বলে দাবি। দেরিতে ট্রেন ছাড়া নিয়ে প্রশ্ন করায় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে স্টেশনের আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ যাত্রীরা। এদিকে ট্রেন দেরিতে ছাড়ায় বিপাকে পড়েন যাত্রীরা। অভিযোগ, কেন ট্রেন দেরিতে ছাড়া হচ্ছে? যাত্রীরা রেলের আধিকারিকদের সেই প্রশ্ন করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। অভিযোগ, যাত্রী বিক্ষোভের মুখে পড়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবং তার লোকজন স্টেশন ছেড়ে পালিয়ে যায়। তবে রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন দেরিতে ছাড়া হয়েছে। তাহলে সেই তথ্য আগেই কেন যাত্রীদের জানানো হয়নি? প্রশ্ন তোলেন যাত্রীরা। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তারই দাবি জানিয়েছেন তারা। বন্দে ভারত হচ্ছে 6টা 10-এ ছাড়ার কথা, সেটা 6টা 40 পর্যন্ত কেন ছাড়ছে না তার কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়নি। 6টা 40-এ স্টেশন থেকে বলা হলো যে টেকনিক্যাল ফেলিওরের জন্য এটা যেতে দেরি হবে।
কিন্তু আমার কথা, একটা প্রিমিয়াম ট্রেন যেখানে লোকে বেশি ভাড়া দিয়ে যাচ্ছে, কানেক্টিং ট্রেন আছে, সেই জায়গাতে তারা কেন অ্যাটলিস্ট 1 আওয়ার আগে জানালো না? তাহলে তারা তো অল্টারনেট ব্যবস্থা করে নিতে পারতো। অন্যান্য ট্রেন যেগুলো বাইপাস করে চলে গেল সেগুলোতে তারা চলে যেতে পারতো। তার জন্য প্রচুর লোক প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে। এবং স্টেশন মাস্টার অফিসে যখন প্রথমে যাওয়া হয়, তারা মূলত 2-1 জনের সাথে দুর্ব্যবহারই করেছে। তারপরে আমরা যখন বাকি লোকগুলো গেলাম, তখন স্টেশন সুপারিনটেন্ডেন্ট স্টেশন ছেড়ে লোকজন নিয়ে পালিয়ে গেল। 1.5 ঘন্টা এনজিপির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে উইদাউট স্টেশন সুপারিনটেন্ডেন্ট, হ্যাঁ আমি জানি না, উনি বললেন যে তিনি হচ্ছে ইনচার্জে আছে। ওরা বলছে যে ট্রেনের হচ্ছে টেকনিক্যাল ফেলিওর, ইঞ্জিনের কিছু ফেলিওর আছে। আমাদের বক্তব্য হচ্ছে থাকতে পারে টেকনিক্যাল ফেলিওর, হ্যাঁ, কিন্তু সেটা প্রায়োর ইন্টিমেশন অ্যাটলিস্ট 1 আওয়ার আগে জানানো উচিত ছিল। তাহলে সবাই তার নিজের মতো ব্যবস্থাটা অ্যাটলিস্ট করে নিতে পারত। ম্যাক্সিমাম প্যাসেঞ্জারকে প্রচুর সাফার করতে হয়েছে। আর তার চেয়ে বড় কথা, কর্তৃপক্ষের উদাসীনতা। তারা কোনো রকম করলো না। আমি রেলওয়ে মিনিস্টারকে হচ্ছে টুইট করেছি, তো এখান থেকে লোকো থেকে এখানে কোনো ম্যানেজার ফোন করেছিলেন, হ্যাঁ, তিনি বললেন যে লোকো থেকে নাকি তাদের হচ্ছে ইন্টিমেশন বা ইনফরমেশনের হচ্ছে লোকো থেকে কোনো একটা দেওয়া হয়নি, যার জন্য সমস্যা হয়েছে। আমার কথা, এনজিপি একটা গুরুত্বপূর্ণ স্টেশন, সেই স্টেশনে থেকে প্রথম কথা তো তারা ঠিক মতো হচ্ছে টাইমের ব্যাপারটা কোনো গুরুত্বই দিল না। আমাদের সময়ের গুরুত্বটা তারা ঠিক মতো দিচ্ছে না, এবং আমরা এই ব্যাপারটাতে আতঙ্কিত। এই ধরনের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, আমাদের সাথে হচ্ছে স্টেশন সুপারিনটেন্ডেন্ট পালিয়ে গেলেন, কয়েকজন হচ্ছে সিকিউরিটি স্টাফকে রেখে দিয়ে তারা কার্যত 1.5 ঘন্টা এনজিপি স্টেশন উইদাউট স্টেশন সুপারিনটেন্ডেন্ট ছিল। এটা হচ্ছে একটা, আমার মনে হয় একটা ক্রাইমের পর্যায়ে পড়ে। তো সেই পার্টটাকে আমি কর্তৃপক্ষ বলবো, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সেটার দিকে অবশ্যই নজর দেবেন। হ্যাঁ, না হলে হচ্ছে এটা এই এত লোকের এত প্রবলেমকে সাফার করতে হয়, আমরা অ্যাটলিস্ট এক্সপেক্ট করি না এই ধরনের। ট্রেন লাইনে বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই ট্রেনের। কালিম্পং জেলার মংপং ফাঁড়ির রুংঢুং এলাকার ঘটনা। জানা গেছে, গতকাল বিকেল 3:05 নাগাদ ডাউন ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেনটি যখন বাগরাকোটের দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল, তখন মংপং এর রুংঢুং এলাকায় রেল লাইনের ওপর দুটি ধাতব বড় কিছু পড়ে থাকতে দেখে ট্রেনের চালক। সে সময় ট্রেনটি ওই ধাতবের ওপর দিয়ে চলে যায়। এরপর সেবক স্টেশনে ট্রেন চালক সমস্ত বিষয় জানান। পরবর্তীতে বিকেল 3:30 নাগাদ ডাউন আনন্দবিহার এক্সপ্রেস ট্রেন ওই রুট দিয়ে যখন যাচ্ছিল, তখন ট্রেন চালক রুংঢুং এলাকায় ওই লাইনের ওপর পড়ে থাকা লোহার ধাতবের সামনে ট্রেন দাঁড় করিয়ে দেয়। এরপর গ্যাংম্যানদের ডাকা হয় ওই রেল লাইন থেকে লোহার ওই সামগ্রী সরানোর জন্য। যেহেতু আগের ট্রেনটি ওই রেল লাইনে ফেলে রাখা লোহার সামগ্রীর ওপর দিয়েই চলে যায়, সেজন্য রেল ট্র্যাকের মধ্যে আটকে যায় লোহার সামগ্রীটি। অনেক চেষ্টা করে রেল লাইন থেকে লোহার সামগ্রী সরিয়ে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে প্রশ্ন, কারা এভাবে জঙ্গল এলাকায় নির্জন স্থানে ওই লোহার সামগ্রী রেল লাইনে ফেলে রেখেছিল? স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রংঢং এলাকায় কয়েকদিন রেলের ইলেকট্রিকের কয়েকদিন কাজ হয়েছে। রেল লাইনের পাশে ইলেকট্রিকের পিলার বসানোর জন্য রেলের ঠিকাদার সংস্থা ঢালাইয়ের কাজ করছিল। সেই ঢালাইয়ের কাজের জন্য লোহার সামগ্রী ব্যবহার হয়েছিল। মুর্শিদাবাদের রেলের ঠিকাদার এখানে কাজ করছিল। ঠিকাদার সংস্থার সুপারভাইজার শাহিদুল হক বলেন, কয়েকদিন আগেই রংঢং এলাকায় কাজ শেষ হয়েছে। কাজের সামগ্রী লোহা এবং প্লেন শিট সব রেল লাইনের পাশেই রাখা ছিল। গতকাল বিকেল নাগাদ হয়তো চোরের দল এসব জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিল ট্রেন লাইনের ওপর দিয়ে। হঠাৎ ওই লাইনে ট্রেন চলে আসায় লোহার সামগ্রী রেল লাইনে ফেলে চলে যায় চোরের দল। এরপর লোহার সামগ্রীর ওপর দিয়ে ট্রেন চলে গেছে মনে হচ্ছে। তবে কপাল ভালো, বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে ট্রেন বলে দাবি স্থানীয়দের। শুক্রবার ওই এলাকা পরিদর্শন করতে আসেন রেলের আধিকারিকেরা এবং মংপং পুলিশ। তদন্তের স্বার্থে আধিকারিকেরা কোনো মন্তব্য করতে চায়নি। এদিকে ঠিকাদার সংস্থা ওই এলাকা থেকে সমস্ত সামগ্রী সরিয়ে নেয়। বলতে আমরা 9 তারিখে আমাদের লাস্ট কাজ হয়েছে এখানে। তো আমরা এখানে 3 দিন আমরা সাইডে আসি নাই। আমরা ওখানে ডামডিং স্টেশনে আমরা মেটেরিয়াল শিফট করছিলাম। ওখানে স্যাররা জানে যে ওখানে আমাদের বিআরএনে করে মালগুলো নিয়ে আসতে লাগে, তারপরে আমাদের ঢালাই স্টার্ট হয়। তারপরে ওখান থেকে আমরা এখন জানি না, কালকে মাল শিফট করে আমি 3টে 3:30 নাগাদ আমার কাছে খবর আসছে যে কি এরকম ট্র্যাকের মধ্যে তোমাদের কোনো সামান আছে নাকি। বলছি না স্যার, আমাদের তো কোনো সামান নেই, আমরা তো 3 দিন থেকে এখন আমাদের প্রোগ্রামই নেই। ওরা ভালোরূপ জানে। তারপরে ওরা জিজ্ঞেস করছে কি কোনো সামান টামান রেখে এসছে। আমি বলছি না স্যার, শুধু সকালবেলা আমাদের বস্তাগুলো দুটো কোড়া দেখেছিল ওরা, মানে আমাদের বস্তাতে বালুপত্র ভর্তি লাগে, তো ওই বস্তাগুলো ওরা আনতে গেছিলো। তো ওরা ওখান থেকে নিয়ে উপরে আমাদের সেই মিলিটারি ক্যাম্পের পাশেই আমাদের মানে বালি পাথর পড়ে আছে,
তো ওখানে মানে আমাদের মালগুলো আমরা ভরে নিয়ে আমরা ডামডিং মোটামুটি 10:30 11টা নাগাদ পৌঁছে গেছি। এখন তো সিসি ক্যামেরা চেক করলেও দেখতে পাবে। যার নাম বলতে আমাদের ইনচার্জ আমাকে ফোন করলো যে এরকম এরকম তোমাদের কোনো কি মাল আছে নাকি, ট্র্যাকার পর রেখে এসছে নাকি? স্যার আমরা তো 3 দিন আগে কাজ করে এসেছি। ওনারা ভালো করে জানা বলে 3 দিন আগে রেখে এসেছি। সাইডে বলতে আমরা নিচে রাখাই, জঙ্গলে অ্যাকচুয়ালি ফরেস্ট, তো এখান থেকে 1 কিলোমিটার দূরের মালগুলো থাকে। ওখানে তো কে নিয়ে গেল আমরা তো জানি না, এবার চোরে নিয়ে যাচ্ছিল নিশ্চয়ই, চোর ছাড়া তো আর কেউ নিয়ে যাবে না। ট্রেন মনে হয় চলে এসেছিলো ট্রেন, তারপরে আমি খবর পেলাম 3:30 নাগাদ। আমি ওখান থেকে একটা লোকাল লোকের বাইকে ফটাম করে এসে দেখি যে এরকম অবস্থা, কিন্তু মালগুলো তো আমি ট্র্যাকের উপরে দেখিনি। আসার পরে এখান থেকে ওই রেলের স্টাফের কোয়ার্টার আছে, ওরা গিয়ে সরিয়ে ওরাকে নিচে রেখেছে। আমি ফটো খিঁচে দেখালাম স্যারকে এরকম এরকম অবস্থা। স্যার এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বৌদিকে অ্যাসিড মারার ঘটনায় বিচারাধীন বন্দির সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল 4th কোর্ট। শুক্রবার 15 বছরের সশ্রম কারাদণ্ড সহ 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 2 বছরের কারাদণ্ডের আদেশ দিল বিচারক রিন্টু সুর। এর পাশাপাশি জেলা লিগ্যাল এইড সার্ভিসকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ এই তথ্য দিয়ে জেলা আদালতের বিশেষ সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব বলেন, অভিযুক্ত জয়ন্ত রায়কে এই সাজার আদেশ দিয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছিল গত বছর 16ই আগস্ট জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়া এলাকায়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জয়ন্ত রায় তার বৌদির গায়ে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। কোতোয়ালি থানার অভিযোগ দায়েরের পর পুলিশ গ্রেফতার করে জয়ন্তকে। এই মামলায় প্রত্যক্ষদর্শী সহ মোট 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখে বিচারক আজ এই সাজা ঘোষণা করেছেন। আদালতের এই রায়ের পর এদিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এতদিন এই কেসে ট্রায়াল চলছিল। আজ আদালত এই মামলার রায় ঘোষণা করেছে। অভিযুক্তকে 15 বছরের সাজার নির্দেশ দিয়েছেন বিচারক। 8-11-23 অ্যাসিড অ্যাটাকের উপরে চার্জশিট ফাইল করা হয় এবং অভিযুক্তের ট্রায়াল শুরু হয় এবং তখন থেকে ট্রায়াল চলছিল। আজকেই আমরা ট্রায়ালের রেজাল্ট এসছে। আমাদের লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ 4th কোর্ট আজকে একটি অর্ডার দিয়েছেন। অভিযুক্তকে 15 বছরের সাজা এবং সঙ্গে 1 লাখ টাকা ফাইন তার উপরে ধার্য করা হয়েছে। মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে যে আমরা সর্বদাই সচেতন এবং জলপাইগুড়ি পুলিশ যে খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে তার একটি উদাহরণ। আপনারা রিসেন্ট পাস্টে মানে গত 1 মাসে অনেকগুলো কেসের এরকম ট্রায়ালের আপনারা রিপোর্ট পেয়েছেন এবং যেটায় পুলিশের তদন্তের উপর ভরসা রেখেই এবং পুলিশের তদন্তের উপর ভরসা করেই আদালত 25 বছর এবং 15 বছর 16 বছর সাজা শুনিয়েছে। এবং এটাও একটা কেস যে অ্যাসিড অ্যাটাকের উপরে 15 বছরের কেস। আমি এখনও পর্যন্ত পুরোটা দেখে উঠতে পারিনি, কারণ এক্ষুনি হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিচার বা রায়দান আছে তার মধ্যে এটা একটি উল্লেখযোগ্য কেস হয়ে থাকবে, কারণ 15 বছরের সাজা এবং 1 লাখ টাকা ফাইন অ্যাসিড অ্যাটাকের উপর। জলপাইগুড়ি পুলিশ সর্বদাই মহিলা অপরাধ সংক্রান্ত বিষয়ে সর্বদা সচেতন এবং সর্বদা দ্রুত যাতে বিচার পায় তার ব্যবস্থাই করছে। বললাম আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ 4th কোর্ট রিন্টু সুর সাহেবের এজলাসে
আসামি একজন জয়ন্ত রায়, যে 16/8/2023 থেকে কাস্টাডিতে আছে, তার আজকে সাজা হয়েছে 15 বছর সাজা দিয়েছেন এবং 1 লক্ষ টাকা তাকে জরিমানা করেছেন। অনাদায়ে আরও 2 বছর সাজা করেছেন। আর সে ওই 16/8/2023 থেকে সে ভিতরে আছে, সে বেল পায়নি। এবং এই কেসের যে ভিকটিম ভারতী রায়, তাকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডাইরেকশন দিয়েছেন থ্রু ডিএলএসএ। এই ঘটনাটা হচ্ছে 16/8/2023-এ এই জয়ন্ত রায়, যার বাড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানার আন্ডারে জমিদার পাড়াতে, সে তার বড় বৌদি ভারতী রায় তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিত এবং এই নিয়ে বাড়িতে অশান্তি ছিল এবং সে কোনোভাবেই তার অন্যায় কাজ থেকে এই অবৈধ সম্পর্ক স্থাপন করা এবং আজে বাজে কথা বলা এই থেকে বিরত হয়নি। পঞ্চায়েত হয়েছে, পুলিশকে জানানো হয়েছিল, তাকে অনেকবার সাবধান করা হয়েছে, কিন্তু 16/8/2023 তারিখে যখন ভারতী রায় সকালবেলায় স্নান করে তার ঘরে যায়, তখন সে এই অবৈধ প্রস্তাব আবার দেয় এবং সে যখন শোনে না, ভারতী রায় যখন তার শোবার ঘরে যায় কাপড় ছাড়বার জন্য, তখন সে পিছন থেকে যায় এবং খারাপ কাজ করবার চেষ্টা করে এবং এই অ্যাসিড ঢেলে দেওয়ার জন্য ভারতী রায়ের গোটা শরীর পুড়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তি করবার পর সে 3 মাস হাসপাতালে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সে ভর্তি ছিল। এই মামলাটা 16/8/2023-এর এবং তারপরে পুলিশ এটাতে চার্জশিট দেয় 354A, 354A এবং 326A অ্যাসিড অ্যাটাক। এটাতে পুলিশ চার্জশিট দেয় এবং চার্জশিট দেওয়ার পর ট্রায়াল শুরু হয়। অত্যন্ত দ্রুততার সাথে ট্রায়াল হয় এবং ট্রায়াল শেষে আজকে জজ সাহেব তাকে দোষী সাব্যস্ত করেন এবং এটাতে মোট 9 জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে সাক্ষ্য নেওয়া হয়। 9 জনের মধ্যে 6 জনই হচ্ছে তার বাড়ির মানে আত্মীয় স্বজন এবং সেই বাড়ির যে আত্মীয় স্বজন, মা ভাই, সবাই ওর বিরুদ্ধে আঙুল তুলে এই ঘটনাটার বিবরণ দেয় এবং এই বিবরণ দেওয়ার পরে এই দেখা যায় যে কোজেন্ট এবং রিলায়েবল এভিডেন্স তার বিরুদ্ধে এসেছে এবং ডাক্তার পিনাকি বৈদ্যও সাক্ষী দেয় এবং যেখানে দেখা যায় যে অ্যাসিড বার্ন ইনজুরি এবং তাতে আজকে এর 15 বছর সাজা হয় এবং 1 লক্ষ টাকা ফাইন হয়, অনাদায়ে আরও 2 বছর এবং 5 লক্ষ টাকা কম্পেনসেশন। বিচারকের নাম হচ্ছে এডিজে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ, 4th কোর্ট জলপাইগুড়ি, রিন্টু সুর। জজ সাহেবের নাম হচ্ছে রিন্টু সুর। আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, আমার নাম হচ্ছে প্রসেনজিৎ দেব। সিবিআই এর কাছে কোনো দৈব শক্তি নেই, আরজিকর কাণ্ডের তদন্ত প্রসঙ্গে জানালেন অধীর রঞ্জন চৌধুরী। গত জুলাই মাসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির হঠাৎ কলোনিতে এক কংগ্রেস কর্মীকে হত্যার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত বালি মাফিয়াদের বিরুদ্ধে। শুক্রবার সেই দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ জেলা নেতৃত্ব। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ডের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, সিবিআই এর কাছে কোনো দৈব শক্তি বা ম্যাজিক নেই। আজ রাজ্যে কোর্টের আদেশে সিবিআই তদন্ত শুরু করেছে, কিন্তু তাদের হাতে যদি তথ্য প্রমাণ ডকুমেন্টস না থাকে তাহলে তদন্ত এগোবে কি করে? আমরা দক্ষিণবঙ্গে অনেক সন্ত্রাসের শিকার হই, তার আমরা ঘটনা দেখতে পাই, কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলো বরাবর দক্ষিণবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত ভালো জায়গা হিসাবে আমরা সবাই জেনে এসেছি। এখানে রাজনীতি থাকলেও কখনো খুন খারাপি সন্ত্রাস এগুলো কিন্তু আগে ছিল না, কিন্তু ক্রমশ এই উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলা, কুচবিহার এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় তৃণমূল ক্ষমতা আসার পর লুটতরাজের কারণে লুটপাট করে খাওয়া, লুটপাট করে রোজগার করা, এই লুটতরাজের কারণে গোটা উত্তরবঙ্গ ধীরে 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 অশান্ত হয়ে যাচ্ছে। আর তার জন্য শিকার হতে হচ্ছে কাকে? দরিদ্র পরিবার, শিডিউল কাস্ট পরিবারের একটা সন্তানকে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আজকে যেমন সারা বাংলা বিচার চাইছে, এই মানিক রায়ের পরিবার তারাও তো বিচার চাইছে। পুলিশের বিরুদ্ধে আন্দোলন করেছে এখানকার কংগ্রেসের নেতৃবর্গ, পিনাকি বাবু, নিমুদা, সবাই মিলে, তারা সমস্ত নেতৃবর্গ আছে এখানটায়। তারা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে কোনো রকমে 11 জনের নাম তারা অন্তর্ভুক্ত করাতে পেরেছে। তার সহধর্মিনী কথা অনুযায়ী আরও অনেক মানুষ জড়িত। পুলিশ করলে ভালো, নাহলে আমরা কোর্টে যাব। কোর্ট সকলের জন্য খোলা আছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে এখানে যারা রাজনীতি করে তারা সকলে এই দরিদ্র পরিবারের পাশে তারা আছে। আমাকে বলেছিল এখানকার সভাপতি পিনাকি বাবুরা যে একবার আসতে, তাই উত্তরবঙ্গে এসেছি বলে প্রথমেই আজকে এসে আমি এখানটায় এলাম সেই পরিবারের প্রতি আমার সমবেদনা, সহমর্মিতা প্রকাশ করতে। চাকরির দাবিতে ফের সরব জলপাইগুড়ির ল্যান্ড লুজার কমিটি। শুক্রবার জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে 5 দফা দাবিতে গণ ডেপুটেশন প্রদান করেন তারা। জেলা শাসকের দপ্তরের বাইরে এদিন চাকরির দাবিতে স্লোগান দেন তারা। জেলার সমস্ত ভূমিহারাদের চাকরির ব্যবস্থা, জেলার যে কোনো দপ্তরে নিয়োগের ক্ষেত্রে তাদের মধ্য থেকে প্রথমে অগ্রাধিকার। যেভাবে বীরভূম জেলাতে নিয়োগ করা হয়েছিল ঠিক তেমনই তাদেরও নিয়োগ। সেচ দপ্তরের বিভিন্ন শাখায় শূন্য পদে নিয়োগ। যাদের 45 বছর বয়স পেরিয়ে গেছে তাদের এককালীন 10 লক্ষ টাকা প্রদান প্রভৃতি দাবিগুলো গণ ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে। জলপাইগুড়ির ল্যান্ড লুজার কমিটির সম্পাদক সুশান্ত দাস বলেন, আমাদের আন্দোলনকে দীর্ঘ 1 বছর থেকে প্রশাসন সহ বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে। মোট 5 দফা দাবিতে আজ জেলা শাসক মহাশয়ের কাছে আমাদের এই গণ ডেপুটেশন। দাবি পূরণ না হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব বলে তিনি জানান। আমরা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি ল্যান্ড লুজার কমিটি থেকে আমরা দাবি দেওয়া জানা আসতেছি। সেখান থেকে আমরা দীর্ঘ 1 বছর ধরে আমাদের আন্দোলনটাকে প্রশাসন দিক থেকে এবং অন্যান্য দিক থেকে দমিয়ে রাখা হয়েছে। সেই জন্য আমরা পুনরায় আজকে আমরা নতুন কমিটি করে আজকে পুনরায় ডিএম ম্যাডামের কাছে একটা গণডেপুটেশন দিতে এসেছি 5 দফার দাবিতে। সেখানে আমাদের দাবিগুলো রয়েছে। আমাদের প্রথম দাবি রয়েছে জেলার সমস্ত চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে ন্যালুজারদের। জেলার যে কোনো দপ্তরে নিয়োগের ক্ষেত্রে ইসিদের অর্থাৎ ল্যান্ডলুজারদের অগ্রাধিকার দিতে হবে। বীরভূমে যেরকম জমিদাতাদের মানে জমি যারা দান করেছে তাদের যেরকম সরকারিতে জুনিয়র কনস্টেবল বা অন্যান্য নিয়োগ করেছে, সেভাবে আমাদের জমিদাতাদেরও সেভাবে নিয়োগ করতে হবে। এবং যেসব সেচ দপ্তরে যেসব শূন্য পদ ফাঁকা রয়েছে সেই সমস্ত ফাঁকা পদগুলিতে আমাদের ন্যালুজার বা জমিদাতাদের নিয়োগ করতে হবে। এবং যাদের বয়স, যাদের ইসি সদস্য রয়েছে যাদের বয়স 45 অ্যাবাভ হয়েছে তাদের এককালীন একটা আমাদের আর্থিক মানে দাবি রাখছি। এবং তার পরিবারের একজন ছেলে বা মেয়েকে সেই সার্টিফিকেটটি বা এক্সামটি যে সার্টিফিকেট আমাদের দেওয়া হয়েছে ডিএম এখান থেকে, সে ছেলে বা মেয়েকে দেওয়া মানে সার্টিফিকেট প্রদান করার জন্য দাবি জানাচ্ছি। লোকাল পণ্যবাহী ট্রাক, ডাম্পার সহ অন্যান্য গাড়িতে স্থানীয় ড্রাইভার এবং খালাসি নিয়োগ করতে হবে। বাইরের খালাসি এবং ড্রাইভার নিয়োগ করা চলবে না। মাল ব্লকের ওদলাবাড়িতে বেসরকারি পণ্যবাহী গাড়ির চালক এবং খালাসিরা এদিন এই দাবিতে মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করেন। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের এই সংগঠনের ডাকে আন্দাঝোড়া এলাকা থেকে শতাধিক চালক এবং খালাসি এই দাবিতে মিছিল সংগঠিত করে। মিছিলটি জাতীয় সড়ক ধরে চেল ব্রিজ পর্যন্ত গিয়ে আবার ফিরে ওদলাবাড়ি চৌপথি এলাকায় পথসভা করে। সেখানে তারা দাবি জানান, ওদলাবাড়ি এলাকায় 5 শতাধিক পণ্য ট্রাক এবং ডাম্পার রয়েছে। মালিক ইচ্ছে মতো লোকাল কর্মীদের ছাঁটাই করে বাইরের কর্মী দিয়ে গাড়ি চালায়। এতে স্থানীয় কর্মীরা সমস্যায় পড়ে। আমরা চাই লোকাল গাড়িতে লোকাল কর্মী নিয়োগ করতে হবে। সংগঠনের পক্ষে মোহাম্মদ ইদ্রিস আনসারি বলেন, স্থানীয়দের বাতিল করে বাইরের কর্মীদের দিয়ে গাড়ি চালালে স্থানীয় কর্মীরা বেকার হয়ে পড়ে। আমরা এর আগেও এই দাবি নিয়ে মালিকদের লিখিতভাবে জানিয়েছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। তাই আজ প্রতিবাদ বিক্ষোভ করলাম। যদি দাবি পূরণ না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। বৃহস্পতিবার রাতে অভয়ার বিচার চেয়ে ভাষণ, গান এবং আবৃত্তির মধ্য দিয়ে আরজিকরের প্রতিবাদ জানালেন জলপাইগুড়ির অভয়া চত্বরে নাগরিক সংসদের তরফে।
এদিন তারা এই প্রতিবাদে সামিল হন। তারা বলেন, দীর্ঘ 1 মাস পার হওয়ার পরও আজ পর্যন্ত আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি হচ্ছে না। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। বাংলা সহ গোটা বিশ্বই লড়ছে বিচারের দাবিতে। তারই মাঝে শান্তির বার্তা দিতে, উমার মাঝেই উমাকে শান্তির বার্তা দিতে অভিনব উদ্যোগ গ্রহণ এই শিল্পীর। প্রতি বছরই তার হাতে সুন্দর ভাস্কর্য যে সাজিয়ে তোলে পুজো মণ্ডপ, এবারও তার বাদ নেই। এবার তার থিম হলো বিশ্বে শান্তি মানুষের মধ্যে ফিরে আসুক। 100 বছর আগেকার চিন্তা ভাবনা এখনকার তার রূপ দিতে চলেছে জলপাইগুড়ি শহরের একটি পুজো কমিটি। শিল্পীর কাজ জোর কদমে চলছে, আর এই শান্তির বার্তা সকলের মধ্যে তুলে ধরেছেন শিল্পী বিশ্বজিৎ ঘোষ। তাই এখন দুর্গাপুজোর জন্য এই থিমের ওপর জোরদার প্রস্তুতি করেছেন তিনি। এখন কাজ চলছে জোর কদমে। মূলত প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে শান্তির বার্তা দুর্গার প্রতিমার মাধ্যমে তুলে ধরেছেন শিল্পী। যুদ্ধ নয়, শান্তির বার্তাকেই মূলত তুলে ধরেছেন তিনি। তার হাতের অপূর্ব সৌন্দর্যের কারুকার্যের মাধ্যমে এখন চলছে তারই প্রস্তুতি। গয়ানেকার ছবি এঁকেছিলেন পিকাসো। সেই ছবিতেই ছিল যুদ্ধ নয়, শান্তি চাই। আর এই বার্তাকেই এবার সুন্দরভাবে তুলে ধরেছেন জলপাইগুড়ি শহরের আদি দুর্গাপূজা কমিটি। এবার তাদের বিশেষ থিম সময়, আর এই সময়ের মধ্যেই দুর্গা প্রতিমার মাধ্যমে পুরো বিষয়টা তুলে ধরেছেন তিনি। শিল্পী ব্যবহার করেছেন কাঠ সহ অন্যান্য প্রাকৃতিক সামগ্রী। আর কিছুদিনের মধ্যেই কাজ পুরো হবে বলে শিল্পী জানিয়েছেন। আমরা এবছর একটা থিম নিয়েছি যে চারিদিকে আমাদের যে বাতাবরণ চলছে তার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা কি করি, পাবলো পিকাসো যে গ্রেট পেন্টার, তার অনেকগুলো বহু ছবির মধ্যে থেকে আমরা একটা ছবি বেছে নিয়েছি, সেটা গার্নিকা ছবির থেকে, গার্নিকা পেন্টিংয়ের থেকে আমরা বেছে নিয়েছি। এবং সেই সময়টা হচ্ছে শান্তির বার্তা তিনি দিয়ে গেছেন। তার থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা যার দুর্গাপূজা আয়োজন করেছি দি টাইম, এই টাইম পুজোটা আয়োজন করেছে থিম পুজো। এই পুজোর থিমটা আসলে কি তৈরি হচ্ছে, কিসের মাধ্যমে, কি মেসেজ? এটা মেসেজ দেওয়া হচ্ছে যে জনমানুষের শান্তির বার্তা। হ্যাঁ, আজকে যে বাতাবরণে আমাদের যে আমরা অশান্তি ভোগ করছি, নানান দিকে চারিদিকে গণ্ডগোল, সেটার থেকে সেই থিম থেকে আমরা দিতে চাই যে মানুষকে শান্তি, যে সবাই থাকুক, শান্তির বার্তা দিয়ে আমরা সেই আয়োজনটা করেছি পুজো। বাজেট আমাদের নিয়ার অ্যাবাউট 8 লাখ। এবারে পুজোর থিম হচ্ছে দাস টাইম, সময়। বর্তমান পরিস্থিতি যে চলছে সেই সময়কে ধরেই কাজ হবে। অর্থাৎ গোটা বিশ্বজুড়ে একটা অস্থিরতা দেখা দিয়েছে, সেটা 100 বছর আগেও হয়েছিল এরকম একটা সিচুয়েশন। সেই ফেমিনিন সিচুয়েশনকে ধরেই সামনে রেখেই কাজ করা। অর্থাৎ পিকাসোর যে গোয়ার্নিকা, সেই গোয়ার্নিকাকে ধরে ঠাকুরের সেই আদলটাকে রাখা হচ্ছে কিউবিজম। অর্থাৎ পিকাসোর কাজে যে কিউবিজমকে খুঁজে পাওয়া যায়, সেই কিউবিজম এবং আমাদের ইন্ডিয়ান যে আর্ট অ্যান্ড কালচার আছে সেটাকে একসাথে কম্বাইন করে, অর্থাৎ ফিউশন করে কাজটা করা হচ্ছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967।
অপেক্ষা কাশের, আর মাত্র কয়েকদিনেই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সবাই অপেক্ষা করছে কাশ বাগান দেখার, আর সেই দৃশ্যর অপেক্ষায় আর মহালয়ার মাত্র কয়েকদিন বাকি আছে, আসছে মা। আর তাই তার আগেই জলপাইগুড়ি শহরের মাঝে বয়ে যাওয়া তিস্তা নদীর ধারে হাজার হাজার কাশবনের গাছ দেখা যায়। এবছরও সেই কাশবনের দৃশ্য দেখতে আগ্রহী হয়ে আছেন অনেক মানুষই, ঘুরে যাচ্ছেন কাশবন না দেখেই। তবে এখনো পর্যন্ত কাশফুল ফোটার সেই দৃশ্য অনুভব করার সৌভাগ্য সাধারণ মানুষের হয়নি, আর কয়েকদিনের মধ্যেই কাশফুল ফুটবে বলে বাসিন্দারা জানান। তবে এখন কাশবনে শুধু কাশবনের গাছই ভরে রয়েছে, নদীর চরে দেখা যায় না সাদা ফুল। তবে সবাই আগ্রহে অপেক্ষা করছে কাশফুল ফোটার। তবে এই মহালয়ার আগ দিয়েই এই সেপ্টেম্বরে, মোটামুটি সেপ্টেম্বরের শেষের দিক থেকেই প্রচুর পরিমাণে কাশফুল ফোটে। আর কাশফুল ফোটা মানেই তো মা আসা, মায়ের আগমনের বার্তা নিয়ে আসিস এই কাশবনে, তাই না? কাশফুল চারিদিকে ভরে যাবে, তখন মারও আসবে, পূজা রব, চারিদিকে ঢাক বাজবে। তবে হবে, প্রতিবারই প্রচুর পরিমাণে এখানে দেখা যায়। কাশফুল হয়, আমাদের এই মন্দিরের মধ্যে অনেক হয়, আশেপাশে হয়। এবার কি আশা করছেন? একদম হবে, এবারও হবে। মানে এখন তো ফোটা শুরু হয়নি? না, এখনো হয় নাই সেভাবে। দিন 10-এর মধ্যেই মনে হয় চলে আসবে। সেই আশায় কি দিন গুনছেন? 100 বার সেই আশায়। কাশফুল হওয়া, কাশবন হওয়া মানেই তো মা আসা। প্রায় 1 মাস আছে, দিন 10-এর মধ্যে ফুটতে শুরু হয়ে যাবে। এবার তো নদীর গতিবেগটা ওইদিকে চলে গেছে। তবুও কি মনে হয় ফুটবে? একদম ফুটবে, একদম প্রতিবার ফুটে, এবারও ফুটবে। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় অভিযানের কর্মসূচি হলো আজ একটি মিছিল ছাত্রদের নিয়ে বাবুপাড়া হয়ে থানামোড় মেরিনা নার্সিং হোমের সামনে দিয়ে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষকরাও। বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যেই আজকের এই কর্মসূচি বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক গৌতম দাস। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি পুরসভার জারি করা নতুন আইনে শহরে ঢুকতে বাধার সম্মুখীন গ্রামীণ টোটো চালকরা। এভাবে চলতে থাকলে অনাহারে মরতে হবে তাদের, এমনই অভিযোগ তুলে বেরুবাড়ি হলদিবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামীণ টোটো চালকদের। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৌদির গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার ঘটনায় বিচারাধীন বন্দির দীর্ঘ 1 বছর পর 15 বছরের সশ্রম কারাদণ্ড সহ 1 লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।